উত্তরণ। বেতার ম্যাগাজিন। সময় এখন তারুণ্যের, সময় এখন এগিয়ে যাবার, নতুন দিনের স্বপ্ন বোনার। তাদের স্লোগানে, তাদের দৃঢ়তায়, ঐকান্তিক চেষ্টায় পেছনের সব কালো পেরিয়ে এসেছে নতুন কাল। যেখানে জাগ্রত ঐক্য, সমৃদ্ধি, মানবতার আলো ছিন্ন করে যত সব অন্যায়, বৈষম্যের বেড়াজাল। আলোচনা নয়, তারা চায় কার্যকর পরিবর্তন। বিশ্বাসঘাতকতা, শোষণ সবকিছুর বিপক্ষে বয়ে আনে ঝড়। তাদের প্রতিবাদে প্রতিধ্বনি তোলে এক নতুন ভোর, যেখানে মানুষ হবে মুক্ত, থাকবে না কোনো বিভাজন, কোনো ঘোর। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শত প্রাণ আর রক্তের স্রোতে গড়া তারুণ্যের অগ্রযাত্রাকে আসুন আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। তাদের স্বপ্নের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তাদের সাথে একাত্ম হই। এই আহ্বানে শুরু করছি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণ। প্রিয় শ্রোতা, মেলে ধরি তবে এক এক করে সব পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণের বিশ্ব বিচিত্রা পর্ব। বিশ্বের বিচিত্র খবর সংগ্রহ সংকলনে রয়েছেন মোহাম্মদ রেজাউল করিম। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন জন টেনিওস্ট। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার বছরে জন্ম নেওয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ মানুষ তিনি। জন টেনিওস্টের বয়স এখন ১১২ বছর। ১৯১২ সালের ২৬শে আগস্ট লিভারপুলে জন্মগ্রহণ করেন জন টেনিওস্ট। ১১২ বছরে পা রাখার পর তিনি বলেন, তার দীর্ঘ জীবনের কোনো বিশেষ রহস্য নেই। জন টেনিওস্ট বলেন, এটাও জীবনের অন্যান্য ঘটনা আমি যেমনভাবে নেই সেভাবেই নিচ্ছি। কোনো বিশেষ রহস্য নেই আমার জীবনে। লিভারপুল ফুটবল ক্লাবের আজীবন ভক্ত জন টেনিওস্ট বর্তমানে সাউথ পোর্টের একটি কেয়ার হোমে থাকেন এবং ১১৪ বছর বয়সী জুয়ান ভিসেন্তে পেরেজ মোরার মৃত্যুর পর এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হন জন টেনিওস্ট। তিনি বলেন, আমি ছোটবেলায় বেশ কর্মঠ ছিলাম এবং অনেক হাঁটতাম। জন টেনিওস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্মি পে কর্পসে প্রশাসনিক দায়িত্বে ছিলেন, যেখানে তিনি আটকে পড়া সৈন্যদের খুঁজে বের করা এবং খবর সরবরাহের ব্যবস্থা করতেন। বর্তমানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ। এছাড়া তিনি শেল ও ব্রিটিশ পেট্রোলিয়ামে একজন হিসাবরক্ষক হিসেবে কাজ করেছেন এবং ১৯৭২ সালে অবসর নেন। এখানে উল্লেখ্য যে এর আগে বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে বেশি দিন বয়স্ক জীবিত পুরুষ ছিলেন জাপানের জিরো ইয়েমন কিমোরা, যিনি ১১৬ বছর ৫৪ দিন বেঁচে ছিলেন এবং ২০১৩ সালে তিনি মারা যান। প্রতিবাদের ভাষা হিসেবে ডিম ছুটতে দেখা যায় বিভিন্ন সময়। একে বলা হচ্ছে অহিংস প্রতিবাদ। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বহু দেশেই এমন ঘটনা ঘটেছে আগে। কবে কে প্রথম এই কাজটা করেছিল তাহলে ইতিহাস চোখ বোলাতেই হবে। কথিত আছে, মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের কাহিনী পাওয়া যায় ১৮০০ সালের দিকে। সেই সময় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল আইল অফ ম্যানে মেথডিস্টদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল। আর ১৮৩৪ সালে নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে মার্কিন কবি জর্জ হোয়াইটার দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বিষয়টি নিয়ে কলাম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান বলেন, প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুঁড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা, সহজলভ্য এবং দৃশ্যমান।
শুনছিলাম বিশ্বের বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রা পর্বে। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা আমাদের কাছে লিখে জানাতে পারেন। আপনাদের মনের মতো করেই আমরা সবসময় সাজাতে চাই প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ। উত্তরণ প্রিয় শ্রোতা, আপনাদের মতামত ও পরামর্শ জানতে আমরা আপনাদের চিঠি ও ইমেইলের জন্য অপেক্ষা করি। যারা লিখে পাঠিয়েছেন আপনাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। বন্ধুরা, এবারে আপনাদেরই পাঠানো চিঠি ও ইমেইল পড়ে শোনাবো, জানাবো প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ নিয়ে আপনাদের নানা কথা। শুরু করছি তাহলে বিহঙ্গ পর্ব। প্রথম লেখা ফয়সাল আহমেদ শিপনের, ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন। বলেছেন, 12ই নভেম্বর প্রচারিত অনুষ্ঠানে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে প্রাসঙ্গিক কথিকা ভালো লেগেছে। ভয়ঙ্কর এর রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে জনগণকে সচেতন করতে দিবসটি বিশেষ ভূমিকা রাখছে। ক্লাসিক সিনেমা পর্বে 1925 সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন নির্বাক হাস্য রসাত্মক চলচ্চিত্র দ্য গোল্ড রাশ এর সংক্ষিপ্ত পর্যালোচনা শুনলাম। চার্লি চ্যাপলিন প্রযোজিত ও পরিচালিত সিনেমাটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। জীবন ও প্রকৃতি পর্বে খাগড়াছড়ির বিভিন্ন স্থান সম্পর্কে জানতে চাই। হতেই পারে, আমরা অনুরোধটি রাখলাম কর্তৃপক্ষের কাছে বন্ধুর মতো। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল খুলনা থেকে বলছেন, 10 নভেম্বর শিল্পকথা পর্বে রেনেসাঁস যুগের শিল্প সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে অনেক অজানা কথা জানা হলো। ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি মাইকেল অ্যাঞ্জেলোর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। স্মৃতি অমলিন পর্বে লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি রাধা রমন দত্তের মৃত্যুবার্ষিকীতে বিশেষ পর্বটি শুনলাম। বৈষ্ণব কবি রাধা রমন দত্ত বেঁচে থাকবেন তাঁর জীবন ও কর্মে, তাঁর গানে। আমাদেরও প্রত্যাশা তেমনই। আর এবারের লেখা BM কৌশিক আহমেদ সুজনের, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন। আপনি বলেছেন যে 11ই নভেম্বর প্রচারিত নন্দিত জন পর্বে উপমহাদেশের খ্যাতনামা গায়িকা রুনা লায়লার ব্যক্তিগত জীবন ও সাফল্যময় কর্মজীবনের অনেক অজানা কথা জেনেছি। সঙ্গীত জগতে তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। জীবন্ত কিংবদন্তি গায়িকার প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। এবং বিশ্ব ঐতিহ্য পর্বে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কানাইমা ন্যাশনাল পার্ক নিয়ে বিস্তারিত জেনেছি। বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি প্রকৃতির স্বর্গরাজ্য কানাইমা ন্যাশনাল পার্ক সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। আমাদেরও তো ধন্যবাদ জানাতে হবে আমাদের BM কৌশিক আহমেদ সুজনকে, কারণ একেবারে 11ই নভেম্বরের অনুষ্ঠান যে পুরোপুরি শুনেছেন, পুরো বিস্তারিত বলেছেন এবং ভালো লেগেছে যে জায়গাগুলো সেগুলো উল্লেখ করেছেন। আমরা চাইবো যে এই ভালো লাগাগুলো আরো বাড়তে থাকুক। আমরা সেভাবেই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেমন লেখা তুমিও তেমনি করে উত্তর দিয়েছো, চমৎকার। আলী আহমেদ আরিফ, সভাপতি জননিবেদিত শ্রোতা সংঘ, তিলনা খোঁচাপাড়া, তিলনার সাপাহার নওগাঁ থেকে পাঠিয়েছেন। বলছেন, 11ই নভেম্বর রাত 9টা উত্তর অনুষ্ঠানে বিশ্ববিচিত্রা ভালো ছিল। তারপর নন্দিত জন পর্বে সঙ্গীত শিল্পী রুনা লায়লা শিল্পীর সাক্ষাৎকারটি অসাধারণ ভালো ছিল। অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ আমাদের বন্ধুদেরকে আসলে এত মনোযোগ দিয়ে অনুষ্ঠান শুনবার জন্য। আর এবারের লেখা শ্রী দীপক চক্রবর্তীর, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন। শুরুতেই শিশির ভেজা বনের শুভেচ্ছা দিয়েছে, দুর্বা ঘাসের নয়। এটা নতুন হ্যাঁ, এটি আমি দেখছিলাম। বলেছে, উত্তরণ ম্যাগাজিন আমাদের একদিন যদি না শুনি তাহলে আমাদের মনে হয় যে কি যেন এক জনপ্রিয় অনুষ্ঠান মিস হলো। আর এবং সবশেষে বলেছে, আগের মতো করে বৃহস্পতিবারে বিহঙ্গ পর্বটি প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি। এর আগে বিষয়ে কথা হয়েছে, বৃহস্পতিবার বা বুধবার যেটাই হোক না কেন বিহঙ্গ পর্ব মাঝে আমরা অনেকদিন হয়তো বন্ধও ছিল, সেটি চালু হয়েছে এবং বন্ধুরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, চিঠি লিখছেন, আমাদেরকে ইমেইল করছেন। চলুক না, দিনে না হয় একদম নির্দিষ্ট দিন, বন্ধুরা এক একজন এক একটা দিন হয়তো পছন্দ করেন। চলুক, বুধবার চলছে, বন্ধুদের এমন কথা বলা চলতে থাকুক। মোহাম্মদ মাসুদুর রহমান মাস্টার, সভাপতি প্রতিষ্ঠাতা বাংলা ইন্টারন্যাশনাল রেডিও শ্রোতা ক্লাব, বিরব,
সিলাহি সিহালি সিহালি শিবগঞ্জ। হ্যাঁ, শিবগঞ্জ বগুড়া থেকে মতো পাঠিয়েছেন। বলছেন, প্রিয় বিহঙ্গ, প্রথমে জানাই শীতের শিশির ভেজা সুরভিত শুভেচ্ছা ও সালাম। বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিনের মধ্যে উত্তরণ উল্লেখযোগ্য ম্যাগাজিন। গত 8ই নভেম্বর তারিখের উত্তরণে ভ্রমণ ও পর্যটন পর্বে জীবন প্রকৃতিতে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ সম্পর্কে প্রতিবেদন আমার ভালো লেগেছে। আরও ভালো লেগেছে স্মৃতি অমলিন এই পর্বে ওয়াজেদ আলী সম্পর্কে জানতে পেরে। উত্তরণের সাথেই আছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে এই প্রত্যাশায় আজ শেষ করছি। আমরা শেষ করছি না, আরও অন্য বন্ধুদের ইমেল পড়বো। তবে বন্ধুকে ধন্যবাদ জানাই মাসুদুর রহমান, এমনি করেই লেখা চাই সবসময়। সালাউদ্দিন আহমেদ বারফা 12 বাজার ঝিনাইদহ থেকে লিখেছেন, বলেছেন যে গত 10ই নভেম্বর 2024 তারিখে উত্তরণের বই পরিচিতি পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 20-এর বার্ষিক গ্রন্থ সম্পর্কে জানলাম। অনেক ভালো লেগেছে। 20-এর বার্ষি ছাড়াও কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবন বিবরণী শুনলাম। আমি একজন বিসিএস চাকরি প্রার্থী হিসেবে রেডিওর এই পর্বগুলো খুবই উপকারে আসে। আর জন্য আপনি উত্তরণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। সত্যিই তাই, আমাদেরও ভালো লাগলো। বন্ধু বিশেষ চাকরির প্রার্থী হিসেবে বেতার ম্যাগাজিন উত্তরণের পর্ব শুনে যদি উপকৃত হন, সেটি নিঃসন্দেহে আমরা বলবো যে এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরাও চেষ্টা করি যে তথ্যগুলো আমরা প্রচার করবার চেষ্টা করি, সেই তথ্যগুলো কোনো না কোনোভাবে আমাদের শ্রোতা বন্ধুদের, আমাদেরও জীবনের সেটি অনেক বড় তথ্য হিসেবে আমাদের জানা হয় এবং সেটি আমরা মনে রাখারও চেষ্টা করি। এবারের লেখা তাসলিমা খানম সুমির, মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে বলছেন, প্রীতিময় শুভেচ্ছা জানিয়েছেন। বলছেন, বিগত 9 নভেম্বর প্রখ্যাত সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি অমলিন শিরোনামে বিশেষ পর্বটি ভালো লেগেছে। মুসলিম কৃষ্টি ও সমাজ জীবনের একজন ব্যাখ্যাকার এবং একজন আদর্শবাদী সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। আমাদেরও আন্তরিক শ্রদ্ধাঞ্জলি থাকছে বন্ধুর মতো। জীবন ও প্রকৃতি পর্বে মুসলিম আমলের স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনা মসজিদ সম্পর্কে প্রতিবেদন শুনেছি। আমি নিজেও ঐতিহ্যবাহী মসজিদটি দেখতে গিয়েছিলাম। আচ্ছা, ভালো। নন্দিতজন পর্বে অভিনেত্রী এবং মডেল জাকিয়া বাড়ি মময়ের সাক্ষাৎকার শুনতে চাই। হয়ে যাবে হয়তো, আমরা অন্য একটি বন্ধুর কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিলাম। এবারের লেখা মেহেদি হাসান মামুনের, জিয়নপুর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন। আপনি বলেছেন, শরৎ শেষে হেমন্ত এসে মনে দেয় দোলা, প্রিয়োত্তরণ শুনে যায় কি কভু ভোলা। চমৎকার শুরুটা। বলেছেন, লিপির শুরুতে রইল হেমন্তের শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলে আছেন। আরও অনেক কথা লিখেছেন। বলেছেন যে গত 4 নভেম্বরের উত্তরণ শুনছিলাম বেশ মনোযোগ দিয়ে। সেদিনের বিশ্ববিচিত্রা গোলাম সারোয়ার মির্জার দরাজ গলায় বেশ দারুণ লেগেছে। অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভালো লেগেছে বলতে পারি। শিল্পকথা পর্বে গ্রাফিতি শিল্প বিষয়ক নিবন্ধটি চমৎকার লেগেছে। এটি সত্যি সুন্দর এবং আধুনিক একটি বিষয় যা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। বই পরিচিতি পর্বটি বরাবরই আমার কাছে ব্যতিক্রম এবং অসম্ভব ভালো লাগে। সেদিন এই পর্বটিতে পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত উপন্যাস বোবা কাহিনী নিয়ে শুনলাম। বই পড়ে যতটুকু ভালো লেগেছিল তার চেয়ে বেশি চমৎকার লেগেছে জাবির অধ্যাপক আহমেদ রেজা স্যারের কণ্ঠে। তাকে আমার ধন্যবাদ পৌঁছে দিবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ রেজার কাছেও আমরা ধন্যবাদ পৌঁছে দিলাম আমাদের এই বন্ধুর। আমাদের সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এমনি করে আমরা চিঠি চাই বন্ধুদের কাছে সব সময়, যেমনি করে আমাদের সাথে বন্ধুরা আছেন উত্তরণের সাথে তেমনি করেই থাকুন। প্রিয় শ্রোতা বন্ধু, বিহঙ্গ পর্বে আপনাদের লেখা নানা চিঠি এবং ইমেইলের জবাব শুনছিলাম। লিখুন আমাদের আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে। চিঠি লিখুন এই ঠিকানায়, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলানগর, ঢাকা 1207। ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি uttoronbb@gmail.com, অর্থাৎ uttoronbb@gmail.com। এবারের পর্ব চলতি বিশ্ব পর্ব, সমসাময়িক বিশ্বের ঘটে যাওয়া বিভিন্ন খবরের বিশ্লেষণধর্মী আয়োজন এটি। তথ্য সংকলন ও পর্যালোচনায় রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম। পর্বটির পাঠে রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার আগেই দেশটি পরিচালনার কাজ শুরু করে দিয়েছেন। সরকারি দক্ষতা নামের নতুন একটি দপ্তর খুলেছেন তিনি। ইলন মাস্ককে তিনি নতুন এই দপ্তরের দায়িত্ব দিয়েছেন। ট্রাম্প বলেছেন, সংস্থাটি সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলবে। ট্রাম্প ফক্স নিউজের হোস্ট এবং প্রবীণ সেনা পিট হেগসেথকে প্রতিরক্ষা সচিব হিসেবে বেছে নিয়েছেন। এদিকে জন রেডক্লিফ জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক নিযুক্ত হয়েছেন এবং ক্রিস্টি নোয়েম হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের গড় নেতৃত্ব দিবেন। রিপাবলিকানরা হাউজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, 1 ডজনের মতো দৌড়ে রয়েছেন। ইলন মাস্ক প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষের মাসগুলোতে ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে আবির্ভূত হন। ট্রাম্পকে জয়ী করতে নিজের মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সরকারকে সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করতে চান। ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামীকে সরকারি ব্যয় হ্রাস করতে, নিয়ন্ত্রণ হ্রাস করতে এবং সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলতে নিয়োগ দিয়েছেন। ট্রাম্প নতুন যে সংস্থা তৈরি করেছেন সেটাকে তিনি নতুন ম্যানহাটন প্রকল্প হিসেবে অভিহিত করেছেন। 1940-এর দশকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্পের নাম ছিল ম্যানহাটন প্রকল্প। এটি একটি ইঙ্গিত যে তাদের কাজের প্রভাব অনেকটা নাটকীয় হবে। হেগসেথ সিনিয়র সামরিক নেতাদের বিরোধিতায় পড়তে পারেন এবং সিনেটে তার নিয়োগ নিশ্চিত করার জন্য লড়াইয়ের মুখোমুখি হতে পারেন। ট্রাম্প তার নিয়োগ নিশ্চিত করার জন্য সিনিয়র রিপাবলিকানদের সহায়তা নিতে পারেন। যেমনটি রিপোর্ট করা হয়েছে যে ইলন মাস্ককে ডোনাল্ড ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগ বা সংক্ষেপে ডোজের সরকারি ব্যয় কমানোর জন্য সহ নেতৃত্বের জন্য নিযুক্ত করা হয়েছে। তবে সংস্থাটি ঠিক কী করবে, এটি আনুষ্ঠানিক সরকারি কাঠামোর বিরুদ্ধে কোথায় বসবে এবং এটি কতটা শক্তি প্রয়োগ করবে সে সম্পর্কে খুব কমই জানা যাচ্ছে। তবে এক্সে ঘণ্টাব্যাপী পোস্টিং স্প্রিতে মাস্ক কিছু সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি ডোজকে আমেরিকার শেষ সুযোগ বলেছেন এবং দাবি করেছেন এটি ছাড়া দেশ দেউলিয়া হয়ে যাবে। তিনি আরও বলেন, এটি কি গণতন্ত্রের জন্য হুমকি? না, এটি আমলাতন্ত্রের জন্য হুমকি। শুনছিলাম চলতি বিশ্বের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের চলতি বিশ্ব পর্বে। বন্ধুরা, বিশ্বের বিভিন্ন খবরের বিশ্লেষণ শোনা হলো। এবারে আজকের দিনের ঐতিহাসিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। 1847 খ্রিস্টাব্দের আজকের এই দিনে প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। 1948-এর এই দিনে নেত্রকোনা জেলায় জন্ম হয় বাংলাদেশি ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের। তিনি বাংলা সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেছেন এবং তাঁর রচিত উপন্যাস, ছোট গল্প ও নাটক পাঠকের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের অবদান অসীম। তিনি তার সহজ ভাষা, সরলতা এবং মানুষের জীবনের সংক্ষিপ্ত এবং গভীর অনুভূতিগুলোকে প্রকাশ করে অনন্য নজির স্থাপন করেছেন, যা পাঠক, শ্রোতা, দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় শ্রোতা, এবারে শুনব বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা পর্বে লাঠি খেলা নিয়ে বিস্তারিত। পাণ্ডুলিপি রচনা করেছেন ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান। ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা, এই বিষয় নিয়ে পাঠ করেছেন জান্নাতুল ফেরদৌসী লিজা। বিলুপ্তির পথে আজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। একসময় খুব জনপ্রিয় ছিল এই খেলা। প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠত লাঠি খেলার দল। আর পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামের মধ্যে অনুষ্ঠিত হতো এই খেলা। ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হতো কোন গ্রামের কোন মাঠে বা কার বাড়িতে কোন সময় এই খেলা অনুষ্ঠিত হবে। নিজেদের নিত্যদিনের কাজ দ্রুত সমাপ্ত করে ছুটে যেত খেলা দেখার জন্য। বাড়ির আঙিনা এই খেলা দেখার জন্য ঘরের চালে, গাছের ডালে ভিড় জমাতো যুবকেরা, আর বেড়ার ফাঁকে জানালা খুলে খেলা দেখত মা বোনেরা। আর সেদিনের সেই কাঠের টুল আর পিড়ি পেরে বসে খেলা দেখত বৃদ্ধরা। দর্শকদের হাতে তালি আর মুখের জয়ধ্বনি খেলোয়াড়দের আনন্দ জোগাত। কিন্তু কালের আবর্তে আজ লাঠি খেলার সেই বিনোদন ভুলতে বসেছে দেশের মানুষ। বর্তমানে নতুন করে লাঠি খেলার কোনো সংগঠন বা দল তৈরি হচ্ছে না। কালের আবর্তে সেই লাঠি খেলার স্থান আজ দখল করে নিয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন। তাছাড়াও অতীতের খেলার পরিবর্তে মোবাইলে চলছে বিভিন্ন ধরনের খেলা, যেখানে ধর্নাঢ্য পরিবারের সদস্যরা স্থান পেলেও গ্রাম বাংলা দরিদ্র পরিবারের লোকেরা
আধুনিক যুগের খেলা দেখার জন্য ছুটে যায় প্রতিবেশীদের ঘরের টিভির কাছে। কিন্তু শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে গ্রাম বাংলায় আজও দু একটি জায়গায় চলে অতীতের লাঠি খেলা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ঢোল আর লাঠির তালে তালে নাচ, অন্যদিকে প্রতিপক্ষের লাঠির আঘাত হতে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টায় টান টান উত্তেজনায় বিরাজ করত খেলোয়াড় ও দর্শকদের মাঝে। এই খেলার জন্য লাঠি 4.5 থেকে 5 ফুট লম্বা হয়, তবে প্রতিটি লাঠি হয় প্রায় তৈলাক্ত। প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করেন। খেলার স্থানে লাঠির পাশাপাশি যন্ত্র হিসেবে ঢোল, কর্নেট, ঝুনঝুনি ও বিভিন্ন প্রকার বাঁশি ব্যবহার করা হতো। এছাড়াও সঙ্গীতের পাশাপাশি এই খেলার সঙ্গে চুরি নৃত্য দেখানো হতো। বিভিন্ন ধরনের লাঠি খেলা রয়েছে। গ্রামের সাধারণ মানুষেরা বাংলা বর্ষবরণ, বিবাহ, চূড়ক পূজা, সুন্নতে খতনা উপলক্ষে লাঠি খেলার আয়োজন করতেন। আর এই লাঠি খেলা দেখতে গ্রামের নারী পুরুষ সহ সকল শ্রেণীর লোক ভিড় জমিয়েছিল। লাঠি খেলা হচ্ছে গ্রাম বাংলার প্রাণের খেলা, কিন্তু সময়ের বদলের সঙ্গে সঙ্গে লাঠিয়ালদের কদরও কমে গেছে। এখন খেলা খুব একটা হয় না, কিন্তু আধুনিকতার নামে এসব খেলা দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের খেলাধুলার বেশি বেশি আয়োজন করলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা উৎসাহিত হবে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতেই লাঠি খেলার মতো সকল ঐতিহ্যবাহী দেশীয় খেলাগুলির চর্চা হওয়া উচিত। তাছাড়া সরকারি বা বেসরকারি উদ্যোগেও ফিরিয়ে আনা সম্ভব এসব খেলার হারানো ঐতিহ্য। শুনছিলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা পর্বে লাঠি খেলা নিয়ে অনেক জানা অজানা কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতি এবং পরিবেশ আমাদের জীবনের সাথে যুক্ত। আমাদের প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করতে হবে আমাদেরই জন্য। আগামী প্রজন্মকে শুদ্ধ, সুন্দর, নির্মল পরিবেশ এবং প্রকৃতি উপহার দিয়ে যেতে হবে। শব্দ দূষণ আমাদের খুব পরিচিত একটি শব্দ, কিন্তু এর সাথে জড়িয়ে আছে নানা গল্প। আমাদের দূর করতে হবে শব্দ দূষণ, রক্ষা করতে হবে আমাদেরই পরিবেশ, আমাদেরই প্রকৃতি। এই রিক্সা যাবে? কই যাইবেন স্যার? এই যে রেডি অফিস। ওঠেন স্যার। ভাড়া কত? হিসাব করে একটা দিয়েন। ওঠো জয়া। যাক বাবা, শেষ পর্যন্ত একটা রিক্সা পাওয়া গেল। হ্যাঁ, 8টার আগে অফিসে পৌঁছতে পারলে হলো। হ্যাঁ দেখবেন স্যার, খাওয়ার বেগে উইরা যামু। এই না না, হাওয়ায় উঠতে হবে না, মাটিতেই থেকো। দেখে শুনে চালাও ড্রাইভার ভাই, দেখে শুনে চালাও। এই যে জ্যাম লেগে গেল মনে হয়। আরে না, এটা সিগন্যাল, এখনই ছেড়ে দেবে। ইস, কি তীব্র শব্দ। বসো, আমি আসছি। এই কোথায় যাচ্ছ? কিছু বলবেন? একটানা হর্ন দিচ্ছেন কেন? আরে একটু সাইড দিলেই তো হয়। দেখছেন না সিগন্যাল? সামনে কত গাড়ি, যেতে পারবেন? আবার হর্ন বাজাচ্ছেন। আরে হর্ন বাজালে কি হয়? শোনেন, আপনারে অযথা হর্ন বাজানো শব্দ দূষণ সৃষ্টি করে। এতে চারপাশের মানুষের অসুবিধার কারণ হতে পারে। সাত সকালে নতুন কাহিনী শুরু করলেন ভাইজান। নতুন কাহিনী না, পুরাণ। পুরাণ একটু কম না? শোনেন, যে শব্দ মানুষের মনকে আর কানকে বিরক্ত করে তাকেই শব্দ দূষণ বলে। এই যেমন ধরো, জোরে জোরে একটানা মাইক বাজানো, ঢোলের শব্দ, পটকা ফোটানোর আওয়াজ, কলকারখানার শব্দ, গাড়ির হর্নের আওয়াজ, উচ্চ শব্দে স্পিকার দিয়ে গান বাজানো বা শোনা, আর এখন হেডফোন দিয়ে মোবাইলের মাধ্যমে গান শোনা, এসব কিন্তু শব্দ দূষণের অন্যতম কারণ, যা মানুষের শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে। আর একটু কম না, সিগন্যাল ছাড়ে নাই। অনেক সময় অপ্রয়োজনীয় শব্দ, কোলাহল আমাদের অসহ্য লাগে। অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় ও মেজাজ খিটখিটে করে। শব্দ দূষণে বমি বমি ভাব হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে, ঘুমের ব্যাঘাত হয়, যার জন্য মানুষ ক্লান্ত হয়ে পড়ে, অবসাদ ঘিরে ধরে, যার জন্য কাজের ইচ্ছে, দক্ষতা কমে যায়, স্মৃতিশক্তি কমতে পারে। এছাড়াও কানে শোনার ক্ষমতা কমে বা একেবারে নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ডাক্তারের কাছে যেতে যেতে পকেট খালি হয়ে যাবে। বা মূল্যবান কথা কইছেন।
এই সব কথা আগে তো কোনোদিন শুনি নাই। আর একটা কথা বলি, কম স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, হাসপাতালের কাছাকাছি গাড়ির হর্ন বাজানো যাবে না। আচ্ছা আচ্ছা। শোনো ভাই, শব্দ দূষণ সহ সব ধরনের দূষণ প্রতিরোধে সরকার আগেই আইন করেছে, কিন্তু সচেতনতার অভাবে আমরা আইন না মেনে প্রতিনিয়ত শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণ করে চলেছি। তাই সবাইকে সচেতন হতে হবে। একেবারে ঠিক কথা কইছেন। এখন কি করবে বলো? অযথা আর হর্ন বাজাবো না। নিজে মানতে হবে, অপরকেও মানাতে হবে। স্যার, হুম, সিগন্যালটা মনে হয় ছুটে গেছে। আচ্ছা, টান দাও রিক্সাওয়ালা ভাই। এতক্ষণ কি কথা বললে ওনার সাথে? সকাল সকাল একটু জ্ঞান বিতরণ করে আসলাম আর কি। তাই নাকি? চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা, দেখবো আজ ঢাকা শহর ঘুইরা ঘুইরা। ও পাবলিক ভাই। উত্তরণের প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো একটি রবীন্দ্রসঙ্গীত। গেয়েছেন কলিম শরাফি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারা লেগেছে তার টান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। এতক্ষণ শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত। এরই সাথে সাথে আজকের নির্ধারিত সময় শেষ হয়ে এলো। অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা জানিয়ে বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। আজ উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সুরাইয়া সুলতানা মনিরা এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আরিফ বিল্লাহ, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন। সবার জন্য শুভকামনা। আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ। শুভরাত্রি।